আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। ত্রিকোণমিতি সিরিজের আজকের ক্লাসে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা শিখব, কিন্তু সেটা কোনো সূত্র দিয়ে নয়, বরং ছড়া দিয়ে। আমরা ছড়া শিখব, সেই ছড়ার থেকে আমরা সূত্র মনে রাখার কৌশল শিখব। আচ্ছা, তো শুরু করি। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিকোণমিতিতে মূলত সমকোণী ত্রিভুজের বিভিন্ন কোণের অনুপাত এবং বিভিন্ন বাহুর দৈর্ঘ্য নিয়ে কাজ করি, এবং সেই সমকোণী ত্রিভুজের যেই কোণ অজানা থাকে, আমরা জানি সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণ থাকে। আমরা থিটা বিটা এগুলো দিয়ে সূক্ষ্মকোণগুলোকে নির্ধারিত করে থাকি। যেমন এই কোণটাকে আমরা নাম দিতে পারি আলফা কোণ। তো এই কোণগুলো হলো অজানা। যেই সূক্ষ্মকোণটাকে টার্গেট করা হয় সেই সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটি থাকে, যে বিপরীত বাহু, সেই বাহুটিকে আমরা বলি লম্ব। কি বলি? লম্ব। আর সেই বাহুর সাথে সমকোণের দিকে যেই বাহুটি থাকে, সন্নিহিত বাহু, তাকে বলি আমরা ভূমি। কেমন? আর এই যে সমকোণটি থাকে, সমকোণের যে বিপরীত বাহুটি, সেটিকে আমরা বলি অতিভুজ। অতিভুজ, ঠিক আছে? আবার যদি এই অজানা কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই কোণের বিপরীত যে বাহু, সেটি হবে লম্ব। সেটি হবে লম্ব। আর সেই কোণ থেকে সমকোণের দিকে যে বাহুটি, সেটি হয়ে যাবে কি? ভূমি। তো আমরা বুঝতে পারলাম যে অজানা কোণের সাপেক্ষে সবসময় লম্ব আর ভূমিটি নির্ধারিত হয়। তোমরা মাঝে মধ্যে বা প্রায় এই ভুলটি করে থাকো, যে তোমরা কোন কোণের সাপেক্ষে চিন্তা করবে এটি বুঝো না। তো তোমরা সবসময় মনে রাখবে যে যেটি অজানা কোণ থাকবে, সেটির যে বিপরীত বাহুটা থাকবে, সেই বাহুটা সবসময় লম্ব। যেমন থিটা কোণের সাপেক্ষে এটিকে আমরা একটা নাম দিতে পারি ও পি কিউ। আমরা বিন্দু তিনটির নাম দিলাম। তো এখন বাহুর নাম আমরা পাবো। থিটা কোণের সাপেক্ষে পি কিউ বাহুটি হলো লম্ব, আর আলফা কোণের সাপেক্ষে ও কিউটি হলো লম্ব। বুঝতে পেরেছো? আর থিটা কোণের সাপেক্ষে ও কিউ হলো ভূমি, আর আলফা কোণের সাপেক্ষে পি কিউ হলো ভূমি। ঠিক আছে? তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করব, আমরা আলফা কোণটিকে বাদ দিলাম। থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান এর মান কিভাবে নির্ধারিত করব আমরা, সেটি আমরা একটু দেখি। আমরা যদি চিন্তা করি যে এই যে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সাইন সমান কি হবে, আমরা এর আগের ক্লাসে বলেছি, সেটি হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কেমন? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, যেটিকে আমরা বলতে পারি লম্বটা কি? পি কিউ। লম্ব হলো পি কিউ এবং অতিভুজ হলো আমাদের ওপি। অতিভুজ ওপি। এখন থিটা কোণের সাপেক্ষে ট্যান ত্রিকোণমিতিক অনুপাত ট্যান এর মান কত, বা ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। ঠিক আছে? লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে লম্ব কি? লম্ব হলো পি কিউ আর ভূমি হলো ও কিউ। ঠিক আছে? এরপরে সাইন ট্যান গেল, এই মাঝখানে একটা বাকি গিয়েছে, সেটা হলো কস। তাহলে কস থিটা সমান কত? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অর্থাৎ যেই অজানা কোণ, সেই কোণের সাপেক্ষে এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত। সেই অনুপাতগুলো এভাবে বাহুর সাথে সম্পর্কটা তাদের এরকম। আচ্ছা, তাহলে ভূমি কি? ভূমি হলো ও কিউ এবং অতিভুজ কি? ওপি। এখন এই জিনিসগুলো মনে রাখার একটা টেকনিক আছে, এবং সেটা আমরা শিখবো ছড়ার মাধ্যমে। ছড়াটা কি? ছড়াটা এখানে লিখে দিচ্ছি। সেটা হলো সাগরে লবণ অতি। ঠিক আছে? এই সাগরে বলতে সাইনকে বোঝানো হয়, সাইন। লবণ বলতে বোঝানো হয় লম্বকে, অতিভুজ বলতে বোঝানো হয় অতিভুজকে। সাগরে লবণ অতি মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? এটা হলো একদম সিম্পল। এরপরে এরপরের সূত্র, এরপরের যে ছড়াটা, সেটা হলো কবরে ভূত অতি। যদিও বাস্তবে কবরে কোনো ভূত থাকে না, কিন্তু আমরা এটাকে একটা ছড়া হিসেবে মনে রাখার জন্য এটা বলেছি। এখানের কবরে হলো কস, আর ভূত হলো এই ভূমি,
আর অতি হলো অতিভুজ। তাহলে আমরা যদি মনে রাখি কবরে ভূত অতি, তাহলে যেই কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের আমরা cos থিটাটা নির্ণয় করে ফেলতে পারবো কবরে ভূত অতি মনে রেখে। এবার টেনটা কিভাবে মনে রাখবো? টেনের জন্য যে লাইন সেটা হলো টেরা টেরা লম্বা ভূত। টেরা বলতে টেনকে বোঝানো হয়, লম্বা বলতে লম্বকে বোঝানো হয়, আর ভূত বলতে ভূমিকে বোঝানো হয়। টেরা লম্বা ভূত দিয়ে টেরা লম্বা ভূত। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এটা দিয়ে আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এবং বাহুর সম্পর্ক নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, এখন এরই সাথে সাথে আমরা আরো একটা জিনিস শিখবো। শুধু সাইন কস টেনের বাহিরেও আরো কিছু ত্রিকোণমিতিক, আরো 3টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। সেটির একটি হলো সাইন কস টেন কট সেক এবং কোসেক। এখন এই কট সেক কোসেক বিপরীত হলো টেনের বিপরীত কট। ঠিক আছে, টেনের বিপরীত কট বলতে কি বোঝায়? টেনের বিপরীত কট বলতে বোঝায় টেন থিটা সমান 1/cot থিটা। একইভাবে cot থিটা সমান 1/tan থিটা। ঠিক আছে, খুবই সিম্পল। তো cos থিটা সমান কি হবে? cos এর বিপরীত হলো sec এবং sin এর বিপরীত হলো cosec। তাহলে cosec থিটা সমান কি হবে? 1/sin থিটা। আবার sin থিটা সমান কি হবে? sin থিটা সমান 1/cosec থিটা। যেহেতু একটার বিপরীত, sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। যদিও একটু হিজিবিজি হয়ে গেল, বাট তোমরা একটু জাস্ট যেখানে যেটা বোঝাচ্ছি সেটার দিকে একটু মনোযোগ দাও, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে tan এর বিপরীত আমি কি বলেছি? cot। তাহলে tan থিটা সমান কি? 1/cot থিটা। তাহলে cot থিটা সমান কি? 1/tan থিটা। একইভাবে sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে cos থিটার বিপরীত যদি sec থিটা হয়, তাহলে cos থিটা সমান কি হবে? 1/sec থিটা। ঠিক আছে, এইগুলা কিন্তু তোমাদের অঙ্কে কাজে লাগবে, অঙ্ককে সমাধান করতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে একইভাবে sec থিটা সমান আমরা কি বলতে পারি? sec থিটা সমান বলতে পারি 1/cos থিটা। এটা হলো এদের মধ্যে সম্পর্ক। তো এগুলা কিন্তু অনেক সময় সূত্র আকারেও কাজে লাগে। জাস্ট তোমরা মনে রাখবা যে সাইনের বিপরীত কোসেক, টেনের বিপরীত কট এবং কসের বিপরীত সেক। আছে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এর মধ্যে তিনটার বিপরীত, অনেকটা আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমার প্রতিবিম্ব দেখতে পাও, ঠিক এরকম একটা প্রতিবিম্বের মতো। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম। এখন আরো একটা বিষয় আমরা যদি দেখি, এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয় এবং আমরা এখানে যদি বাহুর নাম দিই, যেমন এটার দৈর্ঘ্য 3, এটার দৈর্ঘ্য যদি আমাদের 5 হয় এবং এটার দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে এবং এটা যদি থিটা কোণ হয়, তাহলে বলতো সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা হবে সাগরে লবণ অতি, যেহেতু থিটা কোণের বিপরীতটা লম্ব, সাগরে লবণ অতি, তার মানে সাইন থিটার মান হবে 3/6। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান যদি 3/6 হয়, সাইনের বিপরীত যে কোসেক থিটা সেটা কত হবে? 6/3, মানে সেটার বিপরীত উল্টোটা হবে। খুবই সিম্পল। একইভাবে তোমরা এখান থেকে cos থিটার মান বের করতে পারো। cos থিটার সমান আমরা জানি কবরে ভূত অতি, তাহলে cos থিটার সমান ভূত 5 অতিভুজ 6, তাহলে cos থিটার সমান 5/6। তাহলে cos এর বিপরীত যেহেতু sec, তাহলে sec থিটার সমান কি হবে? 6/5, ইজি। তো একইভাবে তোমরা টেরা লম্বা ভূত, হ্যাঁ, 3/5, তাহলে cot সমান কি হবে? 5/3। খুব ইজি, তাই না? আচ্ছা, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা যে সূত্রগুলো আছে সেই সূত্র কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো, যাতে তোমরা সূত্র দেখে জ্বর না চলে আসে তোমাদের। ওকে, তো একটু দেখো।
আচ্ছা, আমি এখানে ত্রিভুজটা মুছে ফেলেছিলাম। আমি ত্রিভুজটা যদি আবার অঙ্কন করি, তাহলে এটা আমার পি, এটা ও, এটা এম, তিনটা বিন্দুর নাম দিলাম। এটা আমার সমকোণটা, আর এটা হলো আমার থিটা কোণটা। ওকে, ঠিক আছে। তো আমি একটু আগে কি বলেছিলাম যে সাইন থিটা সমান কি হবে? সাগরে লবণ অতি। তার মানে সাইন থিটা সমান লবণ অতি, মানে পি এম বাই ওপি। পি এম বাই ও পি, ঠিক আছে। এরপরে কস থিটা সমান কি হবে? কবরে ভূত অতি, তাহলে ও এম বাই ওপি, ঠিক আছে। এখন আমি এই দুইটাকে যদি স্কোয়ার করি, ঠিক আছে, আমি যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুইটাকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে কি হবে? সাইন থিটা সমান আমি কি পেয়েছি? পি এম বাই ওপি, এটাকে স্কোয়ার করে দিলাম। এবং কস থিটা সমান কি? ওপি বাই ও এম বাই ওপি, ঠিক আছে। খুব কঠিন কিছু না, তোমরা একটু পরেই দেখতে পাবে। তাহলে আমার এখানে কি হচ্ছে? পি এম স্কোয়ার, আর আমি নিচে লিখতে পারি ওপি স্কোয়ার। একইভাবে এখানে লিখতে পারি আমি ও এম স্কোয়ার, মানে স্কোয়ারটা ও এম এর উপরেও আবার ওপির উপরেও, তাহলে ওপির উপরেও স্কোয়ার দিতে পারি। এখন আমি এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশটাকে যদি লসাগু করি, তাহলে যেহেতু দুইটা হরই সেম, তাহলে আমি বলতে পারি আমাদের লসাগুর হর হবে ওপি স্কোয়ার। এরপরে এই ওপি দিয়ে যদি এই ওপি কে ভাগ করি তাহলে হবে 1, সেই 1 এর সাথে পি এম স্কোয়ার কে গুণ করলে পি এম স্কোয়ার। একইভাবে এখানেও কি হবে? ও এম স্কোয়ার। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? পিথাগোরাসের সূত্রে বলেছে যে অতিভুজ স্কোয়ার, ওপি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বা ভূমি স্কোয়ার। আমরা লাস্ট ক্লাসে এটা বলেছিলাম, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইখানে যে পি এম প্লাস ও এম আছে, সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওপি স্কোয়ার। তাহলে যদি এটার পরিবর্তে লিখি ওপি স্কোয়ার আর নিচে আছে ওপি স্কোয়ার, তাহলে এই ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ার কাটাকাটি হয়ে কি হবে? 1। তার মানে আমরা কি পেলাম? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, ঠিক আছে। এটাকে যদি আমরা লিখি যে সাইন স্কোয়ার থিটা থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা কিন্তু একটা সূত্র। একইভাবে এটার থেকে আমরা লিখতে পারি যে যদি সাইন স্কোয়ার থিটাটাকে বাম পাশে রাখি এবং এই কস স্কোয়ার থিটাটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই, তাহলে 1 এটার থেকে এই প্লাস কস স্কোয়ার থিটাটা সাইড পরিবর্তন করার কারণে মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এই একটা সূত্রের থেকে আমরা এই সূত্রটা বানাতে পারলাম। একইভাবে আমরা বলতে পারি যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এগুলা কিন্তু এটা কিন্তু এটা মূল সূত্র, এবং এই সূত্রটা থেকে আরো তিনটা সূত্র লেখা যায়, আর দুইটা সূত্র লেখা যায়, মোট তিনটা সূত্র হয়ে গেল। একইভাবে আমরা বলতে পারি এভাবেই কিন্তু করতে করতে কিন্তু আরো সূত্রের তৈরি হয়েছে। সেটা হলো কি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, বা আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে। আবার tan স্কোয়ার থিটার বেলা tan স্কোয়ার থিটাটাকে যদি দুই পাশে পাঠিয়ে দিই, তাহলে sec স্কোয়ারের থেকে 1টা মাইনাস হবে, বা আমরা লিখতে পারি tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো এইভাবে কিন্তু সূত্রগুলো তৈরি হয়েছে, সূত্রগুলো এসেছে। তো তোমরা যদি একটা সূত্র পারো তাহলে কিন্তু তোমরা অন্য সূত্রগুলো পারবে। তো আশা করি তোমরা সূত্রগুলো কিভাবে এসেছে সেটাও বুঝতে পেরেছো, এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে সম্পর্কিত সেটাও বুঝতে পেরেছো। এবং তোমরা এখান থেকে, এই ক্লাস থেকে তোমাদের পরবর্তী অঙ্কগুলোর ভিত্তি তৈরি হবে বলে আমি আশাবাদী। এবং তোমরা যদি কোনো কিছু না বুঝো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।